হ্যালো স্টুডেন্টস, সহজপাঠ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আমি প্রিয়নাথ হাজরা, আর আজকে আমি এসেছি ক্লাস 10-এর ইংলিশের লেসন 3 নিয়ে। লেসন 3, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু বাই নয়নতারা সেহগাল। আর আজকের এই ভিডিওটিতে আমরা শুধুমাত্র ইউনিট 1টা নিয়ে আলোচনা করব। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। প্রথমে আমরা টাইটেলটা দেখে নিই। টাইটেলটা কি এই লেসনের? দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। অর্থাৎ আমরা এই প্রত্যেকটা ওয়ার্ড বা ফ্রেজকে যদি আমরা সেপারেটলি বা আলাদাভাবে আলোচনা করি তাহলে এরকম হবে। দেখো, দা ইজ অ্যান আর্টিকেল। দা একটা আর্টিকেল, তোমরা সবাই জানো। পাসিং অ্যাওয়ে অর্থাৎ পাস অ্যাওয়ে হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। ইজ এ ফ্রেজাল ভার্ব মিন্স ডাই, অর্থাৎ এটা একটা ফ্রেজাল ভার্ব, এর অর্থ হচ্ছে ডাই বা মারা যাও। অফ ইজ এ প্রিপোজিশন। অফটার প্রিপোজিশন তোমরা সকলেই জানো। নেক্সট বাপু ইজ এ নাউন, অর্থাৎ এই ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন। অ্যান্ড ইট ইজ দ্য নেম অফ গান্ধীজি। গান্ধীজিকে বাপু বলে ডাকা হতো, এটা গান্ধীজির নাম। তাহলে আমরা টাইটেলটা দেখলাম। এবার আমরা টেক্সটটা দেখার আগে আমরা প্রত্যেকবার যেমন ওয়ার্ড নোটস দেখে নিই, সেরকম আমরা ওয়ার্ড নোটস দেখে নেব। দেখো, ওয়ার্ড নোটস 1 ফ্রম অথরিয়াল পোর্শন, অর্থাৎ অথরিয়াল পোর্শনে যে টেক্সট আছে সেখান থেকে ওয়ার্ড নোটগুলো দেওয়া হয়েছে। দেখো, নাম্বার 1, রিসিভ মিন্স টেক বা নেওয়া বা গ্রহণ করা। নাম্বার 2, ওয়াইড মিন্স এক্সটেন্সিভ বা এমনি ওয়াইড অর্থ হচ্ছে চওড়া হওয়া, কিন্তু এখানে এক্সটেন্সিভ বা প্রসারিত হওয়া। রেকগনিশন মিন্স অ্যাকনলেজমেন্ট বা স্বীকার করা। নাম্বার 4, ফিকশন মিন্স স্টোরি বা গল্প। নাম্বার 5, রেসপন্স মিন্স রিয়াকশন বা প্রতিক্রিয়া। ক্রাইসিস মিন ডেঞ্জার বা সংকট। নাম্বার 7, পলিটিক্যাল মিন্স অ্যাবাউট পলিটিক্স, অর্থাৎ রাজনীতি সম্বন্ধীয়। নাম্বার 8, মেমোয়ার মিন্স বায়োগ্রাফি বা স্মৃতিকথা। রিকাউন্ট মিন্স ডেসক্রাইব বা বর্ণনা করা। নাম্বার 10, ইনসিডেন্টস মিন ইভেন্টস বা ঘটনা। নাম্বার 11, ফলোয়িং মিন্স নেক্সট বা পরবর্তী। নাম্বার 12, ভিভিডলি মিন্স ইন এ ভিভিড ম্যানার, অর্থাৎ প্রাণবন্তভাবে। নাম্বার 13, ডিসক্রাইবস মিন্স ন্যারেট বা বর্ণনা করা। নাম্বার 14, কালেকটিভ মিন্স কম্বাইন্ড বা একসঙ্গে জড়ো করা বা জড়ো হওয়া বা একসাথে থাকা। নাম্বার 5, গ্রিফ মিন্স সরো। নাম্বার 15, গ্রিফ মিন্স সরো। নাম্বার 16, এন্টায়ার মিন্স টোটাল বা সব। এটা হলো তোমাদের ওয়ার্ড নোটস 1, যেটা অথরিয়াল পোর্শন থেকে। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমাদের সুবিধার্থে। নেক্সট, ওয়ার্ড নোটস 2, অর্থাৎ ফ্রম টেক্সচুয়াল পোর্শন, অর্থাৎ যে টেক্সট আছে সেই টেক্সট থেকে এই ওয়ার্ড নোটসগুলো দেওয়া হয়েছে। দেখো, নাম্বার 1, আর্জেন্ট মিন্স ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। নাম্বার 2, নাম মিন্স অবটিউস, অর্থাৎ অসাড় হয়ে যাওয়া। নাম্বার 3, গ্যাদার্ড মিন্স স্ট্যান্ড টুগেদার, অর্থাৎ জড়ো হওয়া, এক জায়গায় জড়ো হবে বলে গ্যাদার। নাম্বার 4, স্প্রেড মিন্স এক্সপ্যান্সিভ, প্রসারিত হওয়া। নাম্বার 5, ফ্লেম মিন্স ফায়ার বা আগুন বা শিখা। নাম্বার 6, ব্লাড মিন্স ভেগনেস বা অস্পষ্টতা। নাম্বার 7, আনন্যাচারাল মিন্স অ্যাবনর্মাল, অর্থাৎ অস্বাভাবিক। নাম্বার 8, স্টান্ট মিন্স স্টপড, অর্থাৎ থমকে যাওয়া। নাম্বার 9, ক্ল্যামোর্ড হচ্ছে সাউট লাউডলি। ক্ল্যামোর্ড মানে হচ্ছে হঠাৎ চিৎকার করে ওঠা, জোরে চিৎকার করে ওঠা বা ঝনঝন করে আওয়াজ হওয়া। নাম্বার 10, ওয়াইল্ডলি মিন ইন দ্য এক্সট্রিম, অর্থাৎ খুব
বেশি করে বা বন্যভাবে। নাম্বার 11 জাসল্ট। জাসল্ট মিন্স ফোর্সড ওয়ান্স ওয়ে বাই পুশিং, অর্থাৎ ঠেলাঠেলি করা। নাম্বার 12 স্ট্যাম্পিড। স্ট্যাম্পিড মিন্স ডিসঅ্যারে, অর্থাৎ তাড়াতাড়ি করে হুড়ুহুড়ি করে যাওয়ার ফলে যে ধাক্কাধাক্কি হয় সেটাকে বলে স্ট্যাম্পিড। নাম্বার 13 অ্যানাউন্সড। অ্যানাউন্সড মিন্স ডিক্লেয়ার বা ঘোষণা করা। নাম্বার 14 ফিউনারাল। ফিউনারাল মিন্স এক্সকুইজিয়াল, অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া। নাম্বার 15 আপার মোস্ট। আপার মোস্ট মিন্স হাইয়েস্ট, অর্থাৎ বেশি। এটা হলো তোমাদের ওয়ার্ড নোটস 2। এটারও তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো এবার আমরা ওয়ার্ড নোটস দেখলাম, এবার আমরা কিছু ফ্রেজ বা ফ্রেজাল ভার্ব দেখবো, যেগুলো আমাদের এই টেক্সটটা পড়তে গিয়ে আমাদের সঙ্গে পরিচয় হবে বা আমরা দেখব। প্রথমে আমরা দেখব ফ্রেজ। একটা ফ্রেজ আমরা দেখব যেটা হচ্ছে ডিল উইথ। ডিল উইথ মানে হচ্ছে ডেসক্রাইব বা ন্যারেট বা বর্ণনা করা। এই ডিল উইথের অর্থ হচ্ছে বর্ণনা করা। নেক্সট ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব কি? পাস অ্যাওয়ে, আমরা আগেই দেখলাম। পাস অ্যাওয়ে মানে হচ্ছে ডাই বা মারা যাওয়া। আরেকটা হচ্ছে ব্রেক ইনটু। ব্রেক ইনটু মানে এন্টারিং ইনটু ফোর্সফুলি, অর্থাৎ জোর করে প্রবেশ করাকে বলে ব্রেক ইনটু। অর্থাৎ ব্রেক ইনটু মানে কি হলো তাহলে? জোর করে ভিতরে প্রবেশ করা। এটা হলো তোমাদের ফ্রেজ অ্যান্ড ফ্রেজাল ভার্ব। লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, নয়নতারা সেহগাল, the author and the text. Nayanthara Sehgal is one of the first female Indian writers in English to receive the wide recognition. অর্থাৎ নয়নতারা সেহগাল যিনি প্রথম মহিলা লেখক যিনি ইন্ডিয়ান ইংলিশে একটা গুরুত্বপূর্ণ জায়গা বা পরিচিতি পেয়েছিল। Her fiction deals with India's response to the crisis brought about by political changes. অর্থাৎ তার লেখার মধ্যে ভারতবর্ষের রাজনৈতিক পরিবর্তনের ফলে যে ক্রাইসিস বা সংকট এর উপস্থিত হয়েছিল, সংকট দেখা দিয়েছিল, তার প্রতিক্রিয়া কী ছিল, অর্থাৎ ইন্ডিয়ার মানুষজনের যে প্রতিক্রিয়া কী ছিল সেই নিয়েই তার লেখার বিষয়বস্তু। She won the Sahitya Academy Award in 1986 for her novel রিচ লাইক আস। তিনি 1986 সালে তার উপন্যাস রিচ লাইক আস এর জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। দ্য টেক্সট অ্যান এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমোয়ার পয়জন অ্যান্ড চকোলেট কেক। মানে এই যে আমরা যে প্রেজেন্ট স্টোরিটা পড়ছি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এটা ওনার একটা মেমোয়ার প্রিজন অ্যান্ড চকোলেট কেক থেকে নেওয়া হয়েছে। আর এটি কী করে? দ্য রিকাউন্টস দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি, অর্থাৎ গান্ধীজির মৃত্যুর পরে যে কী ঘটনা ঘটেছিল সেইটা নিয়ে আলোচনা করে। ইট ভিভিডলি ডেসক্রাইবস নট অনলি দ্য অথার্স পার্সোনাল সেন্স অফ লস বাট অলসো দ্য কালেকটিভ গ্রিফ অফ দ্য ইন্টারনেশন অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী। অর্থাৎ এই গল্পটা একদম খুব প্রাণবন্তভাবে বর্ণনা করে কি না, গান্ধীজির মৃত্যুতে শুধুমাত্র যে লেখিকার একটা সেন্স অফ লস ছিল বা একটা দুঃখ ছিল তা নয়, সমগ্র জাতি অর্থাৎ সমগ্র ভারতবর্ষের মানুষের মধ্যে যে একটা সমষ্টিগত একটা দুঃখ, সেইটাই এই গল্পের মধ্যে প্রকাশ পেয়েছে। আমরা এবার টেক্সটটা দেখি। Unit 1. I was having tea at home on the evening of 30th January 1948. আমি এখানে আই হচ্ছে না দ্য রাইটার, লেখিকা যিনি গল্পটা লিখছেন। আমি 30শে জানুয়ারি 1948 সালে আমি সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে আমি চা পান করছিলাম। When I was called to Birla House by an urgent telephone. তখন বিড়লা হাউস থেকে আমার ফোন এলো, একটা গুরুত্বপূর্ণ ফোন কল এলো। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, অর্থাৎ কোনো একটা প্রার্থনার সময় গান্ধীজিকে কেউ গুলি করেছে।
অর্থাৎ গান্ধীজিকে গুলি করা হয়েছে। আই ওয়াজ নামড উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার। আমি কথাটা শুনে বা এই খবরটা শুনে আমি শকড হয়ে গেছিলাম। কেমনভাবে শকড হয়ে গেছিলাম, যে শুনে যেন আমার শরীর যেন অসাড় হয়ে আসছে, ঠিক আছে, এরকমভাবে শকড হয়েছিলাম। এবং ওইভাবেই আমি কারে উঠলাম বা গাড়িতে করে উঠলাম তাই যাওয়ার জন্য। অ্যাট দ্য বিড়লা হাউস, অর্থাৎ বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। বিড়লা হাউসে গান্ধীজির যে আত্মীয়রা ছিলেন বা অনুসরণকারীরা ছিলেন তারা সবাই জড়ো হয়েছে তার বডির চারপাশে। দেয়ার ওয়াজ এ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট। অর্থাৎ গান্ধী যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছে তখন একটা গভীর একটা নিস্তব্ধতা সেই রুমের মধ্যে ছিল বা সেই ঘরের মধ্যে ছিল। ওয়ার্ডস অফ বাপুজি's death had spread through Delhi like a flame fanned by wind. অর্থাৎ বাপুজির অর্থাৎ গান্ধীজির মৃত্যুর খবরটা একদম ওটা দিল্লির মধ্যে ছড়িয়ে পড়েছিল। কীরকমভাবে, যেমন করে বাতাসে ফলে যেমন আগুনের শিখা ছড়িয়ে পড়ে ঠিক সেরকমভাবে। Sad groups of men and women had collected around Birla House. Sad groups of men মানে যারা মানুষজন দুঃখিত ছিল গান্ধীজি মারা যাওয়ার ফলে, সেরকম দুঃখিত মানুষ এবং মহিলা তারা সবাই সেই বিড়লা হাউসে জড়ো হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লাড অফ ফেসেস। অর্থাৎ প্রত্যেক জানালার মধ্যে একটা ব্রাউন বাদামি রঙের একটা অস্পষ্ট মুখমণ্ডল সব দেখতে পাওয়া যাচ্ছিল প্রত্যেক জানালার মধ্যে। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো শব্দ করেনি। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানের মধ্যে একটা অস্বাভাবিক একটা নিস্তব্ধতা ছিল। এমনি নিস্তব্ধতা থাকতে পারে, কিন্তু সেই সময়ের নিস্তব্ধতা ছিল একটা অস্বাভাবিক, কারণ একটা অকওয়ার্ড সিচুয়েশন হয়েছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ দ্য টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। ঠিক এরকম যেন মনে হয়েছিল যেন কিছুক্ষণের জন্য সময়টা যেন থমকে গিয়েছিল। কেন? কারণ গান্ধীজির মতো একটা অত বড় একটা ব্যক্তি মৃত্যুতে যেন সময়টা থমকে গিয়েছিল। নেক্সট, দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। পিপুল অর্থাৎ লোকজন তখন এতটাই হতবিহ্বল হয়ে গিয়েছিল বা এতটাই শোকান্বিত হয়ে গিয়েছিল বা শোকস্তব্ধ হয়ে গিয়েছিল, তারা প্রথমে কোনো কথা বলেনি, একটা কথাও বলতে পারেনি। লেটার পরবর্তীকালে দে ক্লামার্ড ওয়াইল্ডলি, অর্থাৎ তারা পরবর্তীকালে খুব একদম ভীষণভাবে চিৎকার করে উঠল, মানে শাউটিং অ্যান্ড ক্রাইং, এবং কেঁদে উঠল। তারা ওয়াইল্ডলি বন্যভাবে একদম ভীষণভাবে কেঁদে উঠল এবং চিৎকার করে উঠল। দে জসেলড ওয়ান অ্যানাদার, তারা একে অপরের সঙ্গে ঠেলাঠেলি করতে শুরু করেছিল। ইন এ স্ট্যাম্পিড, ঠেলাঠেলি করার ফলে কী হয়েছিল, একটা হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। টু ব্রেক ইনটু দ্য হাউস, এবং সবাই সেই ঘরের মধ্যে ঢোকার জন্য, যে ঘরে গান্ধীজির দেহটা রাখা হয়েছিল বা বডিটা রাখা হয়েছিল, সেখানে ঢোকার জন্য সবাই হুড়োহুড়ি করতে লেগেছিল। দে কামড এ লিটিল, তারা অবশ্য একটু থেমেছিল বা শান্ত হয়েছিল। কখন? when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. অর্থাৎ তারা তখন শান্ত হয়েছিল যখন এটা ঘোষণা করা হলো যে সবাই তার অন্ত্যেষ্টিক্রিয়ার আগে সবাই ওনাকে দেখতে পাবেন, তখন তারা একটু শান্ত হয়েছিল। when one is faced with the shock of a loved one's death, one whimpers, what will become of me now that he has left me? ওখানে অনেকজন ছিল, প্রচুর লোক ছিল, সেই তাদের মধ্যে অনেকে কী করছিল, কেউ গান্ধীজির মুখের দিকে তাকিয়েছিল একদম উইথ গ্রিফ অর্থাৎ দুঃখের সঙ্গে। তখন একজন বলে উঠল, এবার আমাদের কি হবে? তিনি আমাদের ছেড়ে চলে গেলেন, আর আমাদের কী হবে? দিস ওয়াজ সিওরলি দ্য কোশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। এই কোশ্চেনটা শুধুমাত্র ওই ব্যক্তিটা ছিল না, এটা ওরা যেখানেই ওখানে যতগুলো লোক ছিল যারা দুঃখ প্রকাশ করেছিল তাদের সকলের মনের প্রশ্ন ছিল এইটা,
যে এবার আমাদের কী হবে। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে কীরকম লাগছিল, তারা যেন লস্ট চিলড্রেন, অর্থাৎ হারিয়ে যাওয়া শিশু। অর্থাৎ কোনো শিশু যখন হারিয়ে যায় তার কোনো দিশাহারা হয়ে থাকে, তাদের কোনো পরিচয় থাকে না এবং হতবিহ্বল হয়ে থাকে, সেরকমই সেই লোকজনদেরকে তখন সেই লস্ট চিলড্রেনের মতো লাগছিল, অর্থাৎ হারিয়ে যাওয়া শিশুর মতো লাগছিল। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং। আমরা যারা ওখানে ছিলাম তাদের মধ্যে সবার হৃদয়ের মধ্যে এই প্রশ্নটাই ছিল বা এই অনুভূতিটাই ছিল যে আমরা হারিয়ে গেছি, এবার আমাদের কী হবে। এবং এটা কখনোই তারা বিশ্বাস করতে পারছিল না যে আমাদের গান্ধীজি আর নেই। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। আমরা শুনতে পাচ্ছিলাম যে সেখানে ব্রডকাস্ট করা বা সম্প্রচারিত করা হচ্ছিল এবং সম্প্রচারিত করে জানিয়ে দেওয়া হচ্ছিল গোটা ভারতবাসীকে যে তাদের প্রিয় বাপুজি বা গান্ধীজি আর নেই, তিনি মারা গেছে। এটাই হলো তোমাদের টেক্সট। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে, আমরা তোমাদেরকে যথাসাধ্য সাহায্য করব। থ্যাংক ইউ।